ভাই, এ কি রে? তুই এখনো রান্না করছিস? কলেজে যাবি কখন? তোর তো কলেজে যাওয়ার সময় হয়ে এলো। আজকে আর কলেজে যাব না ঠাম্মি। ভাবছি আজকে তোমাকে একটু ভালো-মন্দ রান্না করে খাওয়াবো। তোকে আবার কে রান্না করতে বলেছে দিদিভাই? রীতা তো আছে, আমার রান্না করে দেয় সব। তুই আবার কেন রান্নাঘরে এলি? সবসময় তো রীতা মাসি রান্না করে। আমার কি একবারও ইচ্ছা হয় না যে নিজের হাতে রান্না করে ঠাকুমাকে খাওয়াই? সব ঠিক আছে, কিন্তু তোর সময় কোথায়? তুই তো পড়াশোনা করিস। কত চাপ তোর মাথায়। সামনে আবার পরীক্ষা। এই সময় আমার কথা না ভেবে একটু পড়াশোনায় মন দে দিদিভাই। উফ! ঠাকুমা, সবসময় তো পড়াশোনা করছি। এক আধ দিন পড়াশোনা না করলে তেমন কিছু হবে না। পড়াশোনার চাপে পড়ে তো তোমার সাথে ঠিকমতো সময়ই কাটাতে পারি না। আজকে সারাদিন আমি তোমার সাথেই থাকবো। আজকে তো আমি রীতা মাসিকে ছুটি দিয়ে দিয়েছি। পাগলি মেয়ে আমার। কিন্তু আমার সাথে সময় কাটানোর জন্য এখন অনেক সময় পড়ে আছে। এই সময় তোর পড়াশোনা করার সময়। আমি চাই তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়া। তোর ছোটবেলায় তোকে নিয়ে তোর বাবা-মার অনেক স্বপ্ন ছিল। ওরা সবসময় চাইতো তুই পড়াশুনো করে একটা ভালো চাকরি করবি। বড় মনের মানুষ হবি। আর তাদের সেই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তোকে বড় জায়গায় পৌঁছানোর জন্য যা সাপোর্ট লাগবে আমি করব। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর দিদিভাই। করছি তো ঠাকুমা। তোমার কথা মতো আমি তো ক্লাসে প্রতিবারই ফার্স্ট হয়ে এসেছি। আর ভবিষ্যতেও আমি চেষ্টা করব। তুমি এসব নিয়ে একদম ভেবো না। ঠাকুমা, তোমার জন্য রান্না প্রায় কমপ্লিট। চলো, আজ দুজনে মিলে জমিয়ে বসে খাওয়া-দাওয়া করব। অনেকদিন একসাথে খাওয়া-দাওয়া করিনি। হুম, হ্যাঁ, চল। ঠাম্মি! হ্যাঁ, দিদিভাই, কিছু বলবি? হ্যাঁ ঠাম্মি, আজকে আমার কলেজের ফিস জমা দিতে হবে। তাই বলছিলাম। ও, দাঁড়া। এই নে, ধর। তোর টিউশন ফিসটাও একেবারে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ঠাম্মি। আমি আসছি। রীতা মাসি, এলাম। তুমি ঠাম্মির খেয়াল রেখো। হ্যাঁ, মা, তুমি যাও। আমি তো সারাক্ষণ তোমার ঠাম্মির পাশে থাকি। নাতনিটা আমাকে নিয়ে সারাক্ষণই চিন্তা করে। তুমিও তো ওর জন্য কম কিছু করো না। সবসময় আদরে যত্নে একেবারে আগলে রেখেছো। ওর বাবা-মা নেই। বাবা-মার অভাবটা তো আমাকেই পূরণ করতে হবে। জানি মা-বাবার শূন্যতা কোনোদিনও পূরণ করা যায় না। তবুও যতটা পারি আগলে রাখার চেষ্টা করি। আর এমনিতে আমারও তো একমাত্র ও ছাড়া আর কেউ নেই। এই দাদা বৌদি কি করে মারা গিয়েছিলে গো মাসিমা? গাড়ি অ্যাক্সিডেন্টে। সেদিন সকালে ওরা দুজনে বেরিয়েছিল শপিং করতে। তার কয়েকদিন পরেই আমাদের সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। আর তাই অনেক শপিং করার ছিল। দিদিভাইকেও ওরা সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল। ওর পছন্দ মতো জামা কিনবে, জুতো কিনবে। কত আনন্দ ছিল ওদের। কিন্তু আমি যেতে দিইনি সেদিন দিদিভাইকে। বলেছিলাম, "ও বাচ্চা মেয়ে, কি আর পছন্দ করবে? তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে এসো ওর জন্য। ও আমার কাছেই থাক।" ওরা কত খুশি মন নিয়ে বাড়ি থেকে বের হয়। তার কয়েকদিন পরে ঘুরতে যাবো আমরা। আমারও তো তখন খুব আনন্দ হচ্ছিল। সপরিবারে সবাই যাবো। কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়ায় সবকিছু এলোমেলো করে দিল। বেরোনোর ঠিক ২ ঘন্টা পরে খবর আসে অ্যাক্সিডেন্টের কথা। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে ওদেরকে আশেপাশে নার্সিং হোমে ভর্তি করি। অনেক চেষ্টা করেছিলাম আমি, জানিস তো রিতা? অনেক টাকা পয়সা খরচ করেছিলাম ওদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমি বাঁচাতে পারিনি ওদেরকে। পারিনি আমি। মন খারাপ করো না মাসিমা। যার কপালে যেটা আছে সেটাই হয়েছে। তুমি আর কি করবে বলো?
দিদিভাইয়ের বয়স তখন মাত্র ৬ বছর। সেদিন থেকে এই ২ হাত দিয়ে ওকে আগলে বড় করে তুলেছি। চেষ্টা করেছি ওর সব ইচ্ছা পূরণ করার। ওকে খুব বড় একজন ডাক্তার বানাতে চাই, জানিস তো রিতা? আর এর জন্য আমার যা করতে হয় আমি করব। দরকার পড়লে আমার যা কিছু সম্পদ আছে সবটাই ওর পিছনে ঢেলে দেব। কিন্তু ওকে আমি বড় মানুষ তৈরি করব। যাতে ও নিঃস্বার্থভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। আর এগুলো দেখলে ওর মা-বাবাও উপর থেকে অনেক খুশি হবে। আমাদের সুমনা মাও খুব ভালো মনের মানুষ। ও তোমার সব ইচ্ছা পূরণ করবে। তুমি দেখে নিও মাসিমা। জানি রে, ও সত্যি খুব ভালো মেয়ে। আমার সব কথা অক্ষরে পালন করে। কত খেয়াল রাখে আমাকে। জীবনের বেশিরভাগ সময়টা তো পার করেই ফেলেছি। বাকি সময়টাও ওকে নিয়েই আমি শান্তিতে কাটাতে চাই। আর এ জীবনে কিছু চাওয়ার নেই আমার। মাসিমা, তুমি কি চা খাবে? আমি চা করে আনবো তোমার জন্য? হ্যাঁ, নিয়ে আয়। তবে একটু কড়া করে এলাচ লবঙ্গ দিয়ে করে আনবি। ঠিক আছে মাসিমা, আনছি। ঠাম্মি, ঠাম্মি, কি হলো রে দিদিভাই? খুব খুশি মনে হচ্ছে। ঠাম্মি, আমি এমবিবিএস এর র‍্যাংক করেছি। আমাদের কলেজের টপার হয়েছি আমি। কি বলছিস রে দিদিভাই? সত্যি? হ্যাঁ ঠাম্মি, সত্যি, সত্যি, সত্যি। কই রে রিতা, শুনেছিস? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। আমার দিদিভাই এমবিবিএস পাস করেছে। তাও আবার কলেজ টপার। এত খুশি হবে ধরে রাখতে পারছি না রে। তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আয়। একটু মিষ্টি মুখ করি। হ্যাঁ, মাসিমা আনছি। এ কি ঠাম্মি, তুমি কাঁদছো কেন? এ কান্না সে কান্না নয় রে দিদিভাই। এ হলো আনন্দের কান্না। আনন্দে আমার চোখে জল এসে গিয়েছে। তোর মধ্য দিয়ে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি। এ আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। ঠাম্মি, তোমার মতো ঠাম্মি পেলে পৃথিবীর সব নাতনিরাই এভাবে জীবনে এগিয়ে যেতে পারবে। তুমি আমার বেস্ট ঠাম্মি। মাসিমা, মিষ্টি এনেছি। হ্যাঁ, দে। দেখি দিদিভাই, বড় করে হা কর দেখি। রিতা, তুইও ধর। তাহলে আজকে কি রান্না করব মাসিমা? রান্না, রান্না আজকে তোকে করতে হবে না। আজ আমিই রান্না করব আমার দিদিভাইয়ের জন্য। কোনো দরকার নেই ঠাম্মি। এই বয়সে এসে তোমাকে আর রান্নাঘরে ঢুকতে হবে না। আরে বয়সটা কি হয়েছে? তোর জন্য আমি একদিন এটুকু করতে পারবো না? এত বড় একটা খুশির দিনে আমার দিদিভাইয়ের জন্য কিছু তো একটা স্পেশাল রান্না রাখতেই হবে। রিতা, যা বাজারে যা। গিয়ে বাজারের সবথেকে বড় মাছটা আজকে নিয়ে আসবি। আর সাথে খাসির মাংস। হ্যাঁ মাসিমা, আমি যাচ্ছি। জীবনে যা চাওয়ার ছিল সবকিছুই আমি পেয়ে গিয়েছি। এবার শুধু তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। ঠাম্মি, তুমিও না সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছো। লজ্জা পেলে হবে? আমার এই মিষ্টি দিদিভাইকে বিয়ে করার জন্য কত ছেলে যে লাইন দিয়ে বসে আছে। এবার খুঁজে তাদের মধ্যে একজনার হাতে তুলে দিতে পারলেই আমার সব দায়িত্ব শেষ। হুম, তোমার দায়িত্ব তো শেষ। এবার আমার দায়িত্ব শুরু। আমি তোমাকে শেষ দিন পর্যন্ত আগলে রাখবো। দেখো ঠাম্মি, মা-বাবার জন্য তো কিছু করার সৌভাগ্য হলো না আমার। তুমিই আমার সব। তাই তোমার গায়ে আমি কোনোদিন আঘাত লাগতে দেব না। দিদিভাই, হ্যাঁ ঠাম্মি, এসো। তুই কালকে বাড়িতে থাকবি তো?
হ্যাঁ, কালকে তো আমার ছুটি আছে। কিন্তু কেন ঠাম্মি? কাল তোর শঙ্কর দাদু আসবে আমাদের বাড়িতে। শঙ্কর দাদু? কেন? হঠাৎ? আমি তোর শঙ্কর দাদুর সাথে কথা বলে রেখেছিলাম একটা ভালো পাত্রের খোঁজ খবর নিতে। তাই তোর দাদু একটা ছেলে দেখেছে তোর জন্য। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একলা বাপের একটাই ছেলে। খুবই ভালো নাকি। আমি আসতে বলে দিয়েছি কালকে। ঠাম্মি, তুমি একবারও আমাকে জিজ্ঞাসা না করে কাল আসতে বলে দিয়েছ? তাতে কি হয়েছে? কাল তো তুই বাড়িতে থাকবি। আমি তো জানতাম সেটা। তাই বলে দিয়েছি রে মা। তবুও ঠাম্মি, মেন্টালি একটা প্রিপারেশন এর তো দরকার আছে। হঠাৎ করে এভাবে আসলে কি করব আমি? আরে তাতে কি হয়েছে? আসবে তো কাল। আজকে তো আর আসছে না। তুই অত টেনশন করিস না মা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় দেখি। বেশি রাত জাগলে আবার চোখের নিচে কালি পড়ে যাবে। তখন যদি না পাত্রপক্ষ পছন্দ করে। উফ! ঠাম্মি, তুমিও সত্যি। চলে আয় মা, খাবি আয়। তোর রীতা মাসি ভাত বেড়েছে। হুম, চলো। আমার এই একটা মাত্র নাতনি। নাতনি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। খুবই দুর্ভাগ্যবশত ছেলে বৌমাকে আমি আগেই হারিয়ে ফেলেছি। তারপর একা হাতেই ওকে বড় করে তুলেছি। আর সাথে রীতাও আমাদের অনেক সাহায্য করেছে। আমার তো স্কুলে চাকরি ছিল। আমি একসময় স্কুল টিচার ছিলাম। যে সময় স্কুলে থাকতাম সে সময় রীতাই ওকে একমাত্র দেখাশোনা করত। অনেক কষ্ট করেই ও পড়াশোনা কমপ্লিট করেছে। এখন ও ডক্টর সুমনা নামেই খ্যাতি অর্জন করেছে। হসপিটালেই ডিউটি করে। বাহ! এ তো খুবই ভালোই কথা। আমার ছেলেও এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাহলে দুজনকে মানাবে ভালো। তা মা, তোমার কি ছেলেকে পছন্দ হয়েছে? আমার ঠাকুমা যদি পছন্দ করে থাকেন তাহলে আমারও পছন্দ। আমি আমার ঠাকুমাকে অনেক বেশি বিশ্বাস করি। জানি উনি আমার জন্য খারাপ কিছু ভাববেন না। তা বেশ তো। তাহলে তো উভয় পক্ষেরই কোনো আপত্তি রইল না। আমরা তাহলে এই বিয়ের কথাবার্তাতে যেতে পারি। কি বলিস কমলেশ? হ্যাঁ, হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার আপত্তি নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। হ্যাঁ, বলুন না। আপনি যে বললেন, আপনার এই নাতনি ছাড়া আর কেউ নেই, তাহলে আপনার নাতনির বিয়ে হয়ে গেলে আপনি কোথায় থাকবেন? মানে আপনার দেখাশুনো বা কে করবে? ভারী অদ্ভুত কথা বললেন তো আপনি। আমার ঠাকুমা আমি ছাড়া আবার কে দেখাশোনা করবে? উনি তো আমার কাছেই থাকবে। সে কি? তোমার বিয়ের পরে কি তোমার এই ঠাকুমাকে নিয়ে যাবে আমাদের বাড়িতে? হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে আমার ঠাকুমাকে আমি আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে এখানে থেকেই আমার ঠাকুমাকে দেখাশোনা করতে হবে। তাহলে তুমি সংসার করবে কখন? এমনিতেই তো তোমার প্রতিদিন হসপিটালের ডিউটি থাকে। তারপরেও যদি এখানে পড়ে থাকো সবসময়, তাহলে সংসার করবে কে? আমার ছেলেটার বা কি হবে? আমি তো বলিনি যে আমি সবসময় এখানে পড়ে থাকবো। আমাকে আসা যাওয়া করতে হবে। আমি তো চেয়েছিলাম যে আমি যেখানে থাকবো আমার ঠাকুমা সেখানে থাকবে। এবারে আপনি যদি রাজি না হন তাহলে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি তো আর ঠাকুমাকে ফেলে দিতে পারবো না। মা, তুমি কেন এমন ধরনের কথা বলছো? ওনার ঠাকুমা আমাদের সাথে থাকলে অসুবিধা কোথায়? একটা বয়স্ক মানুষ, ওনাকে কি একা ফেলে রাখা সম্ভব? আর তাছাড়া ভালোই তো হবে। আমারও ঠাকুমা নেই, আমি একটা ঠাকুমা পাবো আর কি। আর তুমি একটা ভালো শাশুড়িও পাবে। এখানে তুমি আপত্তি কেন করছো মা? হ্যাঁ, হ্যাঁ, ছেলে তো ঠিক কথাই বলেছে। তুমি কেন আপত্তি করছো? বাবু তুই বুঝতে পারছিস না। এখন ওনার বয়স হয়েছে। কত রোগ ব্যাধি হয়েছে। এখন নিজের ইনকাম বলে তো ওনার আর কিচ্ছু নেই। নাতনি যা ইনকাম করবে সব তো ওনার পিছনে ঢালবে। তাহলে বিয়ের পরে তোকে কি দেবে? আপনি এসব কি কথা বলছেন? আপনি কি আপনার ছেলের জন্য সঙ্গী নিয়ে যেতে চাইছেন? নাকি ছেলের বউয়ের কাছ থেকে টাকা নেবেন বলে ছেলেকে বিয়ে দিচ্ছেন? আমার টাকা আমি কার পিছনে খরচ করব সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? যে ঠাকুমা তার নিজের সর্বস্ব দিয়ে আমাকে মানুষ করে আমাকে প্রতিষ্ঠিত করে তুলেছে, যার জন্য আমি আজ ইনকাম করতে পারছি, তার জন্য আমি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না? এটা কিরকম ধরনের মানসিকতা আপনার?
গিন্নি, সত্যি এবার কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করে ফেলছো। এটা আমি তোমার কাছ থেকে কোনোদিনও আশা করিনি। যে ঠাকুমা এতদিন ধরে নাতনিকে বড় করে তুলেছে, শেষ বয়সে নাতনিই তো তাকে দেখভাল করবে। এটা তো স্বাভাবিক। এখানে তুমি এত বিরোধিতা কেন করছো? আজ ওই মেয়ে যদি তোমার ছেলেকে বলে তোমার বাবা মায়ের জন্য কোনো টাকা পয়সা খরচ করতে পারবে না, তাহলে তুমি সেটা কি মেনে নেবে? সত্যি মা, তুমি যে এইরকম কথাবার্তা বলতে পারবে আমি ভাবতেও পারিনি। তুমি আমার মান সম্মান কিছুই রাখলে না। ছি মা ছি! তোমার মনে যদি এইসব ছিল, তাহলে একজন ডাক্তার মেয়ের সাথে কেন বিয়ের সম্বন্ধ ঠিক করলে? একটা অশিক্ষিত ঘরোয়া মেয়ের সাথে বিয়ে দিতে পারতে, তাহলে সে গুছিয়ে সংসার করতো। আর যেহেতু সে ইনকাম করতে পারবে না, তাই তার টাকা অন্য কাউকে দেওয়ার প্রশ্নই উঠতো না। কেন ডক্টর মেয়েকে দেখতে এসেছো তোমরা? আমি খুব দুঃখিত। আমার উচিত হয়নি এই ধরনের কথাবার্তা বলার। আমাকে ক্ষমা করে দিন আপনারা। অসম্ভব! এ বাড়িতে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। যে শাশুড়ি বিয়ের আগে এতগুলো কথা শোনায়, সেই শাশুড়ি বিয়ের পরে কি করবে তা আমার ভালো মতোই জানা আছে। দয়া করে আপনারা আসুন এবার। আ আমার মায়ের ব্যবহারে আমরা সত্যিই খুবই লজ্জিত। কিন্তু আপনি একবার ভেবে দেখতে পারেন, যেখানে আমার মা ছাড়া আমরা সবাই আপনার সাপোর্টে আছি, সেখানে আপনার দায়িত্ব পালনে কোনো বাধা আসতে পারবে বলে আমার মনে হয় না। আমিও একজন শিক্ষিত ছেলে। আপনার পরিস্থিতিটা আর কেউ না বুঝলেও আমি ভালো করে বুঝি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার দায়িত্ব কর্তব্যে আমি কোনোদিন ত্রুটি হতে দেব না। এবং আপনার ঠাকুমা যে কেবল আপনার দায়িত্বে, এমনটাও নয়। আমারও দায়িত্ব আপনার ঠাকুমাকে খেয়াল রাখা। আমি কথা দিচ্ছি, আমার জীবনের শেষ বিন্দু দিয়েও আপনার ঠাকুমাকে আগলে রাখার চেষ্টা করব। কারণ উনি যে আমারও ঠাকুমা। আর তুই আপত্তি করিস না দিদি ভাই। নাত জামাইকে আমার খুব পছন্দ হয়েছে। আর তোর সব শর্তেও তো ওরা এখন রাজি হয়ে গেছে। বিশেষ করে নাত জামাইয়েরও তোকে খুব পছন্দ হয়েছে। তুই আর ফিরিয়ে দিস না তাকে। হ্যাঁ মা, সব ভুল তো আমারই ছিল। আমার জন্য আমার ছেলেকে কষ্ট দিও না। আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি রাজি হয়ে যাও এই বিয়েতে। বেশ, আপনারা সবাই যখন রাজি, তখন আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপনারা বিয়ের দিন ফাইনাল করুন।